সেই চ্যাপ্টারের উপর মনে হয় তিনটা হয়তো লেকচার শিট ছিল। তোমাদের সুবিধার্থে আমি যেহেতু গুগল ক্লাসরুমে 1 ঘন্টা করে অবস্থান করব, সেই জন্য তোমাদের সুবিধার্থে আমরা মানে আমি ক্লাসটাকে একটু সংক্ষেপে নিয়ে আসছি। মানে ওই যে চ্যাপ্টারগুলো একটু তোমাদের স্লাইড সংখ্যা কমিয়ে দিয়েছি, যাতে তোমরা 1 ঘন্টার মধ্যে ওইটা ওভারঅল সবগুলো স্লাইড তোমরা একটু পড়াশোনা করতে পারো, 1 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করতে পারি, যাতে অনেক লোড না পড়ে। সেই জন্য আমি দেখবা যে ক্লাস লেকচারগুলো আছে, লেকচারগুলোতে আমরা খুবই কম মানে স্লাইডগুলো আমরা দিয়েছি। তো এটা আশা করি তোমাদের এটা মনে হয় প্রবলেম হচ্ছে না, মানে আমরা যে গুগল ক্লাসরুমে যেটা আছে সেটা নিয়ে। যদি এর নিয়েও তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে যে কিভাবে আরো ক্লাসটা ইফেক্টিভ করা যায় তোমাদের সঙ্গে। তো এই বিষয়ে তোমাদের কোনো সাজেশন আছে? আমরা যেভাবে গুগল ক্লাসরুমে আছি এভাবে থাকলেই চলবে, না আরো কিছু মডিফিকেশন বা আপডেট আমাদের করতে হবে? আচ্ছা, তোমাদের এইভাবেই চলবে। ওকে, মাঝে মাঝে শুধু মাঝে মাঝে 2-3টা ক্লাস মিলিয়ে যদি একটু ওভারঅল একটা দিয়ে দেন স্যার, তাহলেই হয়ে যাবে। আমাদের মানে প্রবলেম গুলোর সলিউশন গুলো যদি একটু দিয়ে দেন, আমাদের যে প্রবলেম গুলো বের হবে। ওকে, ঠিক আছে। তো সেভাবেই আমরা শুরু করি। আর ইন দ্য মিন টাইম তোমাদের যদি কোনো আরো ডিফিকাল্টি থাকে সেগুলো আমরা শেয়ার করব আশা করি। তো আমাদের প্রথম আমরা যে ওভারভিউটা দিয়েছিলাম সেখানে কিছু তোমাদের বইয়ের নাম ছিল, আর আমরা এই চ্যাপ্টারে কি পড়বো সে বিষয়ে একটু হাইলাইটস গুলো ছিল। আমাদের এখানে দেখো বইগুলো, তোমরা বইগুলো একটু নেটে সার্চ দেবে। এখন যেহেতু বাসায় আছো, যদি কারোর হার্ড কপি থাকে সঙ্গে এটা ভালো, আমরা এই বইগুলো একটু পড়বো। এই যে প্রথম একটা বই আছে ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা রাজেন্দ্র একারকার। বইটা খুবই সুন্দর, ছোট বই, খুব বড় বই না। এটাতে মোটামুটি তোমাদের এসের জন্য কি বলে, তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য বইটা খুবই মানে চমৎকার। ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাজেন্দ্র একারকার। এরপরে সেকেন্ড আরেকটা যেটা হলো তোমাদের একটু বই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ মডার্ন অ্যাপ্রোচ। এই বইটা হলো তোমাদের একটু ভলিউম একটু বইটা বড়, একটু রেফারেন্সের মতো। এটা এখানে হলো ডিটেলস বর্ণনা করা আছে, এক্সাম্পল আছে অনেক ধরনের। একটা কমপ্লিট রেফারেন্স বলতে পারো স্টুয়ার্ট রাসেল এবং পিটার নর্ভিসের বইটা এটা। আর আরেকটা ছোট বই, এটাও হলো টেক্সট বুকস এর মতোই, তোমাদের এক্সামিনেশনের জন্য একটু ভালো হেল্প করবে পরীক্ষা সংক্রান্ত। ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এক্সপার্ট সিস্টেম, প্যাটারসন। এই বইটাও তোমাদের টেক্সট বুক হিসেবে ভালো কাজ দেবে। তাই ইম্পর্টেন্স বইগুলো দিয়েছি, তোমরা বইগুলো নেটে সার্চ দিয়েও দেখতে পারো। মোটামুটি আমি এই 3টা বই থেকে আমরা যে থিওরি ক্লাস পড়ছি, থিওরি ক্লাসের কন্টেন্টগুলো এখানে সাজানো আছে। আর কিছু কিছু কন্টেন্ট যেগুলো আরো বোঝার জন্য হয়তো নেটের বিভিন্ন ওয়েবসাইটের আমি হেল্প নিয়ে লেকচার শিটগুলো সাজিয়েছি। এর সঙ্গে ল্যাবের জন্য আরো 2টা বই আছে। প্রথম বইটা আছে প্রোগ্রামিং ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইভান ব্যাটকোর বইটা। এই বইটা ল্যাবের প্রোগ্রামের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বই এবং খুবই ভালো। এখানে প্রোগ্রামগুলো সুন্দর করে দেওয়া আছে, এগুলো উইন্ডোজ মোডে। এগুলো তোমরা নেটে একটু সার্চ দিয়ে দেখতে পারো, বইটার হয়তো অবশ্যই পাওয়া যেতে পারে। আমার কাছে এখন সফট কপি নাই এটা। আর 2 নম্বর বইটা আছে ইন্ট্রোডাকশন টু টাইপো প্লগ, এটা হলো কার্ট টাউনসেন্ডের বই। এটা হলো উইন্ডোজ মোডে টাইপো প্লগের প্রোগ্রামগুলো করা আছে, আমরা যেগুলো প্লগের জন্য করবো। এর বাইরেও তোমরা ইন্টারনেট থেকে প্লগের জন্য হেল্প পেতে পারো। আর এই প্রোগ্রাম করার জন্য আমরা অনলাইনের বিভিন্ন এডিটর আছে বা সফটওয়্যারও আছে, এক্সটার্নাল সফটওয়্যার, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই কোর্সে আমরা যেটা পড়বো, আমরা এখানে এই কোর্সের এখানে চ্যাপ্টারগুলো আমি এখানে হাইলাইট করেছি। চ্যাপ্টারগুলো দেখো, প্রথম চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন, এর মধ্যে আমরা অলরেডি এটা কমপ্লিট করেছি, তার একটা অংশ ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হলো আমরা আসলে ইন্ট্রোডাক্টরি যে টার্মগুলো আছে সেগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন অবস্থান করছি ইন্টেলিজেন্ট এজেন্ট বা এআই এজেন্ট, এই চ্যাপ্টারে আমরা অবস্থান করছি, 2 নম্বর চ্যাপ্টার যেটা হলো।
এরপরে আছে হলো নলেজ রিপ্রেজেন্টেশন। নলেজ রিপ্রেজেন্টেশন মেনলি আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সিস্টেম ডিজাইন করব তার বেসমেন্ট হলো নলেজ। আমরা এর আগে তোমরা যে প্রোগ্রামগুলো, যেহেতু 4th ইয়ারে, অনেক ইয়ারে তোমরা প্রজেক্টগুলো কমপ্লিট করেছো, যত ধরনের প্রজেক্ট করেছো সবগুলো হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে। এটা এটা তো আমাদের এই নলেজ রিপ্রেজেন্টেশন টা হলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আমরা যে এর আগে তোমরা যে ডাটাবেস ওরিয়েন্টেড প্রোগ্রাম বা প্রজেক্টগুলো কমপ্লিট করেছো, আমরা এখন থেকে সবগুলো করবো হলো নলেজ বেস, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। তার মানে এখানে এনভায়রনমেন্ট থেকে আমরা ডাটাগুলো নিব। ডাটাগুলো তোমরা জানো যে ডাটাগুলোর বিভিন্ন ধাপ আছে, ডাটা, ইনফরমেশন, তারপরে নলেজ। মানে আমরা যদি এই রিগ্রেশন মডেল যদি আমরা কনসিডার করি, প্রথমে ডাটা, তারপরে ইনফরমেশন, তারপরে নলেজ। তো এই যে আমরা এখানে নলেজ রিপ্রেজেন্টেশন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এটা হলো ডাটা রিপ্রেজেন্টেশন। অন্য কোর্সের জন্য বা অন্য প্রোগ্রামের জন্য আমরা ডাটা রিপ্রেজেন্টেশন, এখানের জন্য করবো হলো আমরা নলেজ রিপ্রেজেন্টেশন। তার মানে আমরা যে ডাটায় র ম্যাটেরিয়ালসটা পাবো, এই র ম্যাটেরিয়ালসটা এখানে আমরা নলেজে আমরা ট্রান্সফরমেশন করব। তারপরে হলো আমরা কাজ করব। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত প্রোগ্রাম হবে সবই এই বেসমেন্ট হলো নলেজ। এরপরে চ্যাপ্টার যেটা আছে লিপস এবং প্লগ, এটা হলো প্রোগ্রামিং। আমরা এই লিপস এবং প্লগের, মানে লিপস প্রসেসিং, এটা আমরা এর উপর একটা চ্যাপ্টার পড়বো, প্লগের উপরে আমরা আরেকটা চ্যাপ্টার পড়বো, প্রোগ্রামিং ইন লজিক এটা। এবং এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ হলো সিম্বলিক লজিক। এইখানে ট্র্যাডিশনাল যে কম্পিটিশন গুলো আছে, সেই কম্পিটিশন গুলো সবগুলো হলো লজিক। আমরা বিভিন্ন ধরনের অপারেশন বা অপারেটর পড়েছি, তাই না? অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন, রিলেশনাল অপারেটর। এই যে লজিক্যাল অপারেশনের যে থিমটা, সেই থিমটা এখানে কিছুটা কাজে লাগবে। লজিক্যাল যে অপারেশন বা লজিক্যাল যে অপারেটরগুলো আমরা ব্যবহার করেছি যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে, আমাদের এই প্রোগ্রামগুলো সেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা প্রোগ্রাম বা আমাদের যে মেথডসগুলো আছে সেগুলো হলো আমরা ইমপ্লিমেন্ট করব। এখানে সেই টার্মটাকে বলা হবে সিম্বলিক লজিক। এই সিম্বলিক লজিকের মধ্যে এআই রিলেটেড যত ধরনের ম্যানিপুলেশন, কম্পিউটেশন আছে, এই সব ধরনের কম্পিউটেশনগুলো আমরা এইখানে করব, যেটাকে বলে সিম্বলিক লজিক। আসলে আমাদের প্রথমে হলো নলেজ নিতে হবে, সেই নলেজটা নিয়ে আমরা এটা কি করব, লজিক্যাল কনসিকুয়েন্স বা লজিক্যাল রিগ্রেশন বা লজিক্যাল রিজনিং, এইগুলো হলো আমরা কমপ্লিট করব। এটা কমপ্লিট করলে আমাদের এআই প্রোগ্রামগুলো হবে। আর বাদ বাকি অন্যান্য টপিকসগুলো আছে, এর হলো আমাদের কি হেল্পের জন্য কাজে লাগবে। তারপরে আমাদের আরেকটা চ্যাপ্টার আমরা পড়বো আনসার্টেনটি। আনসার্টেনটি এখন এটার সঙ্গে আমাদের বর্তমান যে এনভায়রনমেন্ট, সেটা কিন্তু রিলেটেড আনসার্টেনটি। দেখো আমাদের বর্তমান কি, আমরা আনসার্টেনটি, কবে কি অবস্থা হবে, কবে নিউ নর্মাল হবে, কবে কি হবে, আমরা কেউ জানি না। তো বর্তমান যে অবস্থায় আমরা আনসার্টেনটি এই ফেজে আছি। তো আমাদের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের প্ল্যাটফর্ম এনভায়রনমেন্ট হলো আনসার্টেনটি হ্যান্ডেল করা। এই ধরনের সিস্টেম, এআই সিস্টেম, তার হলো ক্যাপাবল অফ হ্যান্ডেলিং দ্য আনসার্টেনটি, ক্যাপাবল ফর হ্যান্ডেলিং দ্য আনসার্টেনটি। তার মানে আমাদের যদি আনসার্টেনটি হ্যান্ডেল করতে পারে, সেটা হলো এআই। এআই সিস্টেম ছাড়া আনসার্টেনটি আসলে হ্যান্ডেল করা যাবে না। তারপরে প্রেডিকশন, প্রেডিক্ট করা, এগুলো সব আনসার্টেনটির মধ্যে। প্রেডিকশন করতে পারি যে এখন এই অবস্থা আছে, তো একটু পরে আমাদের অবস্থার কি ধরনের পরিবর্তন হতে পারে। আনসার্টেনটি হ্যান্ডেলিং এর জন্য এটা হলো আমাদের প্রেডিকশন করতে হয়, প্রেডিকশন বা ফরকাস্টিং। এগুলো হলো আমাদের টার্ম, যেটা হলো আনসার্টেনটির মধ্যে পড়বে। আমাদের যে কোভিড যে প্যান্ডেমিক, এটা আমরা একটা আনসার্টেনটি অবস্থানের মধ্যে আছি। আসলে কখন কি ঘটবে আমরা কেউই জানি না। এই ধরনের অবস্থার যদি অবতারণা হয়, সেটাকে আমরা আনসার্টেনটি বলি। তারপরে আরেকটা চ্যাপ্টার আছে আমাদের সার্চিং বা প্রবলেম সলভিং বাই সার্চ। আমাদের এই তোমরা অলরেডি আমাদের কি বলে এর ফান্ডামেন্টাল টেকনিক্সগুলো পড়েছো। দুইটা ফান্ডামেন্টাল টেকনিক্স ছিল, একটা হলো রিপ্রেজেন্টেশন আর একটা হলো সার্চ, মানে নলেজ রিপ্রেজেন্টেশন। আসলে এআই যে প্রোগ্রামগুলো করা হবে, এআই যে সিস্টেম করা হবে, এর মধ্যে সাধারণত প্রিন্সিপাল দুইটা প্রসেস কাজ করে, দুইটা, একটা হলো রিপ্রেজেন্টেশন আর একটা হলো সার্চিং, এইটা কাজ করে। তার মানে তোমার যে ডাটাগুলো থাকবে, সেই ডাটাগুলো এমন ফরম্যাটে তুমি রাখবা
যেখান থেকে আমি ইফিসিয়েন্টলি সেটা সার্চ করতে পারি, রিট্রাইভ করতে পারবো। তো আমাদের এই যত ধরনের প্রবলেম আমাদের সামনে আসবে সবগুলো প্রবলেম সলভিং বাই সার্চ করব। আমাদের নলেজ বেজে থাকবে, নলেজ বেজে আমি সার্চ করব, যেটা ম্যাচ করবে সেই ধরনের অ্যাকশন আমরা পারফর্ম করব। এটা হলো আমাদের এআই সিস্টেমের প্রিন্সিপাল। এআই সিস্টেমের প্রিন্সিপাল হলো আমাদের এনভায়রনমেন্ট থেকে ডাটা নেবে, সেটা আমরা প্রসেস করব, প্রসেস করে আমরা আমাদের যে নলেজ বেস থাকবে নলেজে রাখবো। এরপর যে অপারেশন আসবে সেটা হলো আমাদের দেখবো যে আমাদের এনভায়রনমেন্টের কি ধরনের ডাটা আসছে, সেই ডাটা আমাদের নলেজ বেসের সঙ্গে ম্যাচ করাবো, ম্যাচ করে যেটা আমাদের বেস্ট ম্যাচ হবে সেই অ্যাকশন পারফর্ম করবো। সেটা হলো সার্চিং এর মূল প্রিন্সিপাল। এখানে সেই প্রবলেম সলভিং বাই সার্চ আমাদের। এরপরে চ্যাপ্টার আমরা পড়বো এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেমে আর এআই ব্যবহার করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন এরিয়াতে আমরা বিভিন্ন কিছু সিস্টেম যে বর্তমানে আছে বা কাজ করছে সেই ধরনের কিছু সিস্টেমের জেনারেল আমরা ডিসকাশন করব, যে বিভিন্ন সেক্টরে কি ধরনের সিস্টেম ব্যবহার করা হচ্ছে, সেই সিস্টেমগুলো কিভাবে কাজ করছে, তার প্রিন্সিপাল কি, তার জেনারেল ডেসক্রিপশন কি, বা তার কম্পোনেন্টগুলো কি কি, যার জন্য আমরা এটা একটা এক্সপার্ট সিস্টেম বলতে পারবো। সেই ধরনের আমরা একটা চ্যাপ্টার পড়বো যেটার নাম দিয়েছি আমরা হলো এক্সপার্ট সিস্টেম। লাস্ট ওয়ান আমরা পড়বো যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। খুবই একটা গুরুত্বপূর্ণ টার্ম। সাধারণত আমরা এআই আমরা বুঝি যে সাধারণত হিউম্যানকে নকল করা, মানুষকে নকল করে তার সিস্টেম, সেই ধরনের যদি কোনো সিস্টেম কাজ করতে পারবে মেশিন, তখন আমরা বলি যে সেই মেশিন ক্যাপেবল অফ এআই রিপ্রেজেন্টেশন, এআই রিপ্রেজেন্ট করতে পারবে। হিউম্যানের সঙ্গে ইন্টারাকশন করতে হলে হিউম্যানের ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। আমরা যে ভাষায় কথা বলি সেটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে হবে, প্রসেস করে সেটা কম্পিউটারকে বোঝাতে হবে, বা কম্পিউটার যাতে সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, সেই জন্য আমাদের দরকার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তার মানে আমরা যে ভাষায় কথা বলবে হিউম্যান, সেই হিউম্যানের সঙ্গে ইন্টারাকশন করাতে হলে হিউম্যানের ভাষাকে আগে বুঝতে হবে, তারপরে সেই ভাষা বোঝার পরে মেশিন সেই ভাষা অনুযায়ী রেসপন্স করতে পারবে। তো তার জন্য আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমরা এই চ্যাপ্টার পড়বো। এইগুলো হলো আমাদের থিওরিক্যাল চ্যাপ্টারগুলো ছিল। এর সঙ্গে ল্যাবের জন্য আমরা লিস্ট প্রসেসিং আর প্রোগ্রামিং এই দুইটা পড়বো, এই দুইটার উপর আমরা দুইটা চ্যাপ্টার পড়বো। এই হলো আমাদের ওভারঅল আমাদের কোর্সের আউটলাইন। এই কোর্সে আমরা এইগুলো পড়বো। আমরা ইন্ট্রোডাকশন শুরু করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ পর্যন্ত, প্রসেসিং পর্যন্ত আমরা পড়বো। আর এর সঙ্গে আমরা কিছু ল্যাব লিভস এবং প্লগ, প্রোগ্রামিং ইন লজিক, এই দুটো আমরা ল্যাব আমরা করব এখান থেকে। এই ছিল ইন্ট্রোডাকশন। এরপর হলো আমাদের ছিল ফার্স্ট লেকচার। ফার্স্ট লেকচারে আমাদের ছিল যেটাকে বলা হয়েছিল ফাউন্ডেশন অফ এআই। তার মানে আমার ইন্ট্রোডাকশনের মধ্যে দুইটা পার্ট আমরা ভাগ করেছি। ইন্ট্রোডাকশন একটা হলো ফাউন্ডেশন অফ এআই, আর একটা হলো এআই এজেন্ট বা ইন্টেলিজেন্ট এজেন্ট, এই দুইটা। তো এআই ক্লাসের মধ্যে আমরা যে দেখো ইন্ট্রোডাকশন, তারপরে হাউ হিউম্যান ব্রেন ওয়ার্ক, এআই টার্ম, এআই ডেফিনেশন, এআই সিস্টেম ডেফিনেশন, অবজেক্টিভস, গোলস, এই ধরনের টার্মসগুলো আমরা পড়েছিলাম। এর সঙ্গে কি কি আমাদের ডিসিপ্লিন রিলেটেড, কোন ডিসিপ্লিন থেকে এআই ডিসিপ্লিন আসছে, এগুলো আরো এই ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারগুলোতে বর্ণনা করা হয়েছে। তো এখানে আমার মনে হয় আমার এটা খুব বেশি যাবো না, আমি হাইলাইট করে দুই একটা লাইন বলবো যাতে তোমাদের এআই ইন্ট্রোডাক্টরি টার্মগুলো একটু বোঝার সুবিধা হয়। আমি খুবই সংক্ষেপে এইগুলো শেষ করব। ইন্ট্রোডাক্টরির কথা এগুলো খুবই বলা হয় জেনারেল ডিসকাশন, তো এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। আমি শুধু কিছু কিছু পয়েন্ট হাইলাইটস করব। যেমন আমরা এআই বুঝতে হলে আমরা কোন টার্মটা হলে আমরা বুঝবো যে এটা আসলে এআই ওয়ার্ডে আছি বা এআই মেশিনে আছি, এটা বুঝবো কি? আমাদের প্রথমে একটা ধারণা যে আমাদের আগের জন্মের যে কম্পিউটার, আগের জন্ম বলছি মানে ফার্স্ট জেনারেশন বা এই ধরনের জেনারেশনের যে কম্পিউটারগুলো ছিল, সেই কম্পিউটারগুলো সাধারণত কাজ করতো নিউমেরিক্যাল কম্পিউটেশন নিয়ে, নিউমেরিক্যাল কম্পিউটেশন। আর এখন কাজ করবে হলো নলেজ নিয়ে কাজ করবে। এই হলো পার্থক্য আমাদের এআই মেশিন আর ট্রেডিশনাল যে মেশিন, আগের যে মেশিন, আগে নিউমেরিক্যাল যোগ বিয়োগ এগুলো, আর এখন ইনভলভ করবে হলো নলেজ দিয়ে। তারপরে নিউমেরিক্যাল কম্পিউটেশন থাকবে, তার সঙ্গে যোগ হবে এখানে নলেজ।
এই নলেজ কিভাবে আমরা ট্রান্সফর্ম করব সেগুলোর জন্য আমরা চ্যাপ্টার পড়বো সেগুলো দিয়ে। তো এখন শুধু একটা মনে রাখতে হবে যে আগে আমাদের নিউমেরিক্যাল কম্পিটিশন ছিল, তার সঙ্গে অ্যাড হয়েছে নলেজ। এই হয়ে আমরা এখন নতুন প্রজন্মের যে কম্পিউটার আমরা ব্যবহার করছি, সেই কম্পিউটারগুলো এরা নলেজ নিয়ে হ্যান্ডেল করতে পারবে, নলেজ হ্যান্ডেল করতে পারবে। এর সঙ্গে আরেকটা আছে, দেখো আমি হাইলাইট করে রাখছি, সামথিং ইউজফুল টু সামথিং এসেনশিয়াল। আগে যেটা ইউজফুল ছিল এখন এর সঙ্গে যোগ হয়েছে এসেনশিয়াল। তার মানে এখন এই যে এআই বা এই ধরনের মেশিন, এটা এসেনশিয়াল হয়ে পড়েছে, মানে এইগুলো ছাড়া এখন আর আমাদের চলে না। আর ইউজফুল ছিল কি, আমাদের কাজের সুবিধার্থে আমরা কাজ করতে পারি, কিন্তু সুবিধার্থে আমরা কিছু মেশিন ব্যবহার করেছিলাম। আমরা ক্যালকুলেশন করতে পারি, কিন্তু আমাদের বড় বড় ক্যালকুলেশন আমরাও করতে পারি, কিন্তু এটার সঙ্গে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, আমাদের কাজটা আরো স্মুথ হবে, আমাদের কাজের সহযোগী হিসেবে কাজ করবে। তো এখন তার সঙ্গে যোগ হয়েছে সামথিং এসেনশিয়াল। তার মানে এসেনশিয়াল কি, ওটা হলো আমাদের অত্যাবশ্যকীয়, মানে প্রয়োজনীয়, ওটা ছাড়া আর আমাদের চলেই না, এরকম অবস্থা। তার মানে আমাদের এআই এখন অবস্থায় আমাদের মেশিন দিয়ে এরকম হয়েছে যে এখন এটা হলো এসেনশিয়াল হয়ে গেছে। এটা ছাড়া আমরা এখন দিন বা সকালে ঘুম থেকে উঠে আর কল্পনা করতে পারি না যে এই ডিভাইসগুলো আমাদের থাকবে, এই ধরনের এআই। তো এআই এখন এই পর্যায়ে চলে আসতেছে এটা। আর হলো মেন যে কথা, যে এটা হলো আমাদের কি ধরনের অপারেশন পারফর্ম করবে, দ্যাটস টেন্ডস টু বি গুড। হিউম্যানের জন্য যেটা গুড, সেই ধরনের অপারেশন পারফর্ম করবে, সেটা হলো জাজমেন্ট করার ক্ষমতা থাকবে এআই মেশিনে বা এআই যে টেকনোলজি ব্যবহার করা হবে। তবে ট্রাই টু মেক কম্পিউটার পারফর্ম টাস্ক দ্যাট হিউম্যান টেন্ড টু বি গুড। তার মানে ভালো হিসেবে এটা দেখতে হবে। একটা হলো সাকসেসফুলি কমপ্লিট দ্য টাস্ক, আর হলো গুড টাস্ক টু বি কমপ্লিটেড। এর মধ্যে হলো পার্থক্য আছে। তুমি যে টাস্ক দিবা সেটা আগে কমপ্লিট করতো, আগের মেশিনগুলো তুমি যে টাস্ক দিবা, যে ইনস্ট্রাকশন, সেটা সে কমপ্লিট করবে, সাকসেসফুলি কমপ্লিটেড, মাঝপথে থেমে যায়নি, সাকসেসফুলি এন্ড করছে সেটা। আর এখন যে টাস্ক দেওয়া হবে সেটা টু বি গুড, সেটা হলো ভালো হতে হবে, এই জাজমেন্ট হতে হবে এআই ইসে। যদি জাজমেন্ট না থাকে তখন বুঝতে হবে যে এটা, এর মধ্যে এআই এর কোনো ধারণা নেই, ইন্টেলিজেন্টের কোনো ধারণা নেই। তার মানে সেই জন্য বলা হয় মানুষের যে ব্রেন কিভাবে কাজ করে সেটা হলো আসলে মেশিন দিয়ে কাজ করা। এটাই হলো আমাদের হিউম্যানের বিহেভিয়ারটা আমরা মডেলিং করবো, লাস্ট প্রায় এটাই বলা আছে যে হিউম্যান কিভাবে কাজ করছে, জাজ করছে, সেটা এআইতে এই কম্পিউটার সায়েন্টিস্ট সেটা মডেল করবে হিউম্যান বিহেভিয়ার। সেই টার্মটাই সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা হয়। আর হিউম্যান সায়েন্টিস্ট যেগুলো ছিল, সেই সায়েন্টিস্ট সাধারণত থিওরি নিয়ে কাজ করে, সেই থিওরি মানুষ সেটাগুলো হলো কম্পিউট করবে বা মেশিন দ্বারা কম্পিউট করাবে বা প্রোগ্রাম লিখিয়ে সেগুলো কম্পিউট করবে। আর কম্পিউটার সায়েন্টিস্টরা হিউম্যান ব্রেন কিভাবে কাজ করছে সেটা মডেল করবে। এটা ছিল হাউ টু হিউম্যান ব্রেন ওয়ার্ক, হিউম্যান ব্রেন কিভাবে কাজ করে। আমরা জানি যে ব্রেন আসলে এটাই হলো যেটা কি হলো সবচেয়ে মানবদেহের সবচেয়ে ইম্পর্টেন্ট যে এরিয়া, যেটা হলো ব্রেন। এটাকে আমরা একটা বিগ কম্পিউটারের সঙ্গে সাধারণত কল্পনা করি এখন, যে বড় একটা কম্পিউটার, কিন্তু এটার যে এই কম্পিউটার না, এটা হলো আরো অনেক কিছু করতে পারে। মানে একটা কম্পিউটার যা করতে পারে তার চেয়ে অনেক বেশি গুণ এই ব্রেন কাজ করতে পারে। আমরা সাধারণত যে কাজ করি বা যেটুকু ব্যবহার করি, আমরা একটা মিথ আছে, ধারণা যে একটা 10% ব্রেন আমরা ইউজ করি। মোস্ট অফ দ্য পিপলস আর ইউজ দেয়ার 10% ব্রেন, তাদের 10% ব্রেন। একমাত্র ছিল কে সবচেয়ে বেশি ব্রেন ব্যবহার করেছে, বলতে পারবা তার নাম? কে সবচেয়ে? আইনস্টাইন মেবি স্যার। হ্যাঁ, আইনস্টাইন হলো সবচেয়ে। আইনস্টাইন হলো সবচেয়ে, আমাদের যেটা সবারই জানা উচিত, আইনস্টাইন হলো সবচেয়ে বেশি হলো তার ব্রেন ইউটিলাইজ করতে পারছে, আর কেউ হয়নি। অলমোস্ট 10%ই আমরা যেগুলো ব্যবহার করি সেইগুলো হলো বিভিন্ন রিসার্চ সেইগুলো ব্যবহার করা হয়েছে যা আমাদের। তো আমাদের এই যে ব্রেনের এখানে একটা ওভারঅল দেয়া আছে যে ব্রেন
যতই আমরা ব্যবহার করি, কিন্তু আমরা কিন্তু একজ্যাক্ট জানি না আমরা কোন 10% আমরা ব্রেন ব্যবহার করি, এটাও কিন্তু আমাদের ধারণা নেই। মানে আমরা যে 10% ব্যবহার করি, 10% ব্রেনের কোন অংশ ব্যবহার করি সেটা কিন্তু আমরা জানি না। এই যে আমরা আমাদের এক এক পোর্শন আছে, যে কোনো যখন যেটা দরকার হবে সেই পোর্শন থেকে ব্যবহার করি, এরকমই সাধারণত করা হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ টার্ম, এটা হলো তোমাদের খুবই এআই পড়ার জন্য দরকার, যে এআই আমাদের টার্মিনোলজি কি, এআই লেভেল গুলো কি কি, বা এআই আমব্রেলার মধ্যে কি আছে। সাধারণত এআই আমব্রেলার সঙ্গে প্যারালালি তিনটা টার্ম, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আর ডিপ লার্নিং। এটা সবচেয়ে বড় যে আমব্রেলা সেটাকে বলা হয় এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার একটা সাব হলো মেশিন লার্নিং, তার সাব হলো ডিপ লার্নিং, তার সাব হলো ডিপ লার্নিং। এআই হলো ওভারঅল জেনারেল যেটা, সেটাকে বলা হবে এআই, সবচেয়ে বড় যে আমব্রেলাটা সেটা। তার অংশ হলো মেশিন লার্নিং, যেগুলো বিভিন্ন আমরা টেকনিক্স ব্যবহার করি, যেগুলো আমরা মেথডস ব্যবহার করি, যেগুলো আমরা অ্যালগোরিদম ব্যবহার করি, যেগুলো সাধারণত আমরা প্রেডিকশন, ডিসিশন মেকিং করার জন্য, ডাটার উপর বিভিন্ন এআই অপারেশন পারফর্ম করার জন্য ব্যবহার করি, সেটা হলো মেশিন লার্নিং। আর এই মেশিন লার্নিং বিভিন্ন লেয়ার আছে, বিভিন্ন লেয়ার, সেটা হলো ডিপ লার্নিং এর মধ্যে পড়ে। আমাদের এটাকে বলা হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক, যেটা একটা টার্ম আমরা একটা চ্যাপ্টারে পড়ব, ডিপ নিউরাল নেটওয়ার্ক। সেটা হলো আমাদের ডিপ, তার মানে বিভিন্ন লেয়ারে। তার মানে তুমি ধারণা করো যে আমার কাছে একটা সিম্পল একটা মডিউল আছে, সেই তার মধ্যে ইনপুট পাঠানো হলো, ইনপুট সেটা প্রসেস করে আমাকে আউটপুট দিল। সেটা হলো আমাদের জেনারেল একটা কম্পিউটার কাজ করে কিভাবে। এই যে একটা মডিউলের মধ্যে পাঠালাম ইনপুট, তারপর থেকে আমি আউটপুট পেলাম। এটাকে যদি আমরা কয়েকটা প্যারালালি ভাগ করি, তোমরা অনেকটা কি এই যে প্যারালাল প্রসেসর অথবা তোমার প্যারালাল অ্যাডার তোমরা পড়েছো। তার মানে কি, একটার আউটপুট আরেকটার ইনপুট হিসেবে কাজ করে, তারপরে আবার আরেকটার আউটপুট আরেকটার ইনপুট, এরকম সিকুয়েন্সিয়ালি একটার সঙ্গে একটা প্যারালালি কাজ করতে পারবে। তো ডিপ লার্নিং অ্যাপ্রোচটা এরকম, তুমি একটা মডিউল আছে, সেটা ইনপুট পাঠালে তার আউটপুট পেলে, সেই আউটপুটই ফাইনাল আউটপুট না, সেই আউটপুট আবার আরেকটা মডিউলের ইনপুটে পাঠানো হলো, সেটা আবার প্রসেস হলো, সেখান থেকে আবার আউটপুট হলো, এই ধরনের। অথবা আবার আউটপুট ঘুরায় আবার প্রথমটার ইনপুটেও দিতে পারো, সেটাও প্রসেস করে তুমি ফাইনাল আউটপুট পেতে পারো। এই ধরনের হলো তোমাদের ডিপ লার্নিং প্রসেসটা কাজ করে। এটা হলো আমাদের এই ধরনের অ্যালগরিদম। এখানে নর্মাল খুবই একটা দিয়ে আছে যে এই কনভারসেশন, এআই কনভারসেশনটা আসলে কিভাবে কাজ করে। সাধারণত দেখো ইউজার কোয়ারি, ইউজার বললো যে আমি এই সময় আমার একটা টাস্ক আছে, সেই টাস্কটা আমি সম্পাদন করব। তাহলে দেখো প্রথম অংশ কি দিয়ে আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা ন্যাচারাল লার্নিং প্রসেস। এটা তার মানে এই যে হিউম্যানের সঙ্গে যে মেশিনের ইন্টারাকশন হবে, এই মেশিনটাকে একটু ন্যাচারাল প্রপার্টিস থাকতে হবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে হবে, তার মানে হিউম্যানের সঙ্গে পার্টটা করতে হবে। তার মানে সেই জন্য বলা হচ্ছে এটা ন্যাচারাল লার্নিং প্রসেস প্রথমটা। এইটা তারপরে এখান থেকে তারপরে আমাদের মেশিন লার্নিং প্রসেস, তারপরে আমার আউটপুট দিবে যে আমরা কাজটা কখন সম্পাদন হবে সেট করা হবে। তার মানে এইভাবে কিন্তু প্যারালালি। তার মানে এখানে আমার যদি আরো প্রয়োজন পড়ে, তারপরে আমার এখানে লেয়ারগুলো দেখো, আরো লেয়ারগুলো আছে, ন্যাচারাল লার্নিং প্রসেস, মেশিন লার্নিং, এর মধ্যে আরো ডিপ লার্নিং, এরকম। এখন আমরা আছি ডিপ লার্নিং পর্যন্ত আছি। এরপরে হয়তো আরো যখন ডিপ হবে তখন এটার নাম হয়তো আরো অন্য কিছু হবে, সেগুলো আরো বের হবে। এখন আমরা ডিপ লার্নিং পর্যন্ত আছি। প্রথমে আমরা এআই পড়েছিলাম, কিন্তু এখন এটা চিনি এখন ডিপ লার্নিং হিসেবে। পরবর্তী আমরা যে আমাদের ব্রেনকে আমরা আরো ইউটিলাইজ করতে চাইলে মেশিনের আকারে, তখন আমরা ডিপ লার্নিং অ্যালগরিদম গুলো ব্যবহার করছি। ডেফিনেশন নিয়ে আমি এগুলো নিয়ে এত আলোচনা করব না। ডেফিনেশন এগুলো তোমরা একটু পড়ে নিও। ডেফিনেশনে শুধু 4টা টার্ম আছে, সেটা 4টা টার্ম সামারাইজ করে পড়বো। যে এআই সিস্টেমগুলো ডেফিনেশন বুঝতে হলে এই 4টা লাইন মনে রাখলেই হবে। তোমরা এই দিয়ে তোমাদের মতো করে তোমাদের ভাষায় তুমি এক্সপ্লেন করতে পারবো যে বিল্ডিং সিস্টেম দ্যাট থিঙ্ক লাইক হিউম্যান। তার মানে এআই সিস্টেম সেই ধরনের সিস্টেম আমরা এআইতে তৈরি করব যেগুলো থিঙ্ক লাইক হিউম্যান, হিউম্যানের মতো আমাদের চিন্তা করতে পারবে। এই ধরনের
2 নম্বর আছে দেখো অ্যাক্ট লাইক হিউম্যান, হিউম্যানের মতো কাজ করতে পারবে, তাহলে আমরা বলতে পারবো সেটা এআই সিস্টেম। আর দুইটা টার্ম থিঙ্ক রেশনালি অ্যান্ড অ্যাক্ট রেশনালি, এই চারটা টার্ম যদি তোমাদের মনে থাকে সেটা থিঙ্ক রেশনালি মানে আমরা বলি না যে সবসময় পজিটিভ চিন্তা করবা, নেগেটিভ চিন্তা বাদ দিবা। তার মানে আমরা থিঙ্ক রেশনালি মানে যেটা ভালো, যে সময়ে যেটা ভালো, যে সময়ে যেটা বেস্ট কাজ, সঠিক কাজ, সেটা চিন্তা করা, সেটাকে বলা হয় থিঙ্ক রেশনালি। তার মানে আমরা এআই সিস্টেম, সেই ধরনের সিস্টেম আমরা বিল্ড করব যেটাকে আবার বলা হচ্ছে থিঙ্ক রেশনালি। তার মানে যেটা ভালো, যে সময় যেটা ভালো সেটা আমাদের চিন্তা করতে হবে, তার মানে পজিটিভ চিন্তা, ভালো। আর লাস্ট ওয়ান যেটা হলো অ্যাক্ট রেশনালি, তার মানে ভালো কাজ করতে হবে, মানে যেটা ভালো বেস্ট কাজ সেটা আমাদের করতে হবে। তার মানে আমি ডাটা নিলাম, এই ডাটা নিয়ে যেটা আমাদের বেস্ট টাস্ক হবে সেটা হলো আমরা সম্পাদন করব। সেটা হলো সাধারণত সেই জন্য এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলা হয় মিমিক অফ দ্য হিউম্যান ব্রেন। হিউম্যান যেভাবে কাজ করে সেটা হুবহু নকল করে। তো মানুষের কাজ তো এটাই, মানুষ যেটা কাজ করবে সেটা দেখবে যে এটা ভালো কি না, সেটা হলো কাজ করা, সেটা হলো মানুষের আসলে এই আমরা যেটাকে বলি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তার মানে তার মধ্যে বুদ্ধি বিবেচনা আছে ভালো কিছু করার, সেই জন্য তাকে এই জীবের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ডিফাইন করা হয়েছে। তো সেই জন্য এই আমাদের মেশিন, এআই মেশিনগুলো এই প্রিন্সিপাল ব্যবহার করতে হবে। অবজেক্টিভগুলো আমি আর বর্ণনা করব না, এই গোলগুলো খুবই তোমরা বুঝতেই পারবা। আর একটু টার্ম এখানে দেখবো যে টিউরিং টেস্ট। জাস্ট দুই কথায় আমি টেস্টটা বলবো। প্রথম যে মেশিন যে আসলে হিউম্যানের মতো ইন্টেলিজেন্টলি কাজ করবে, তার প্রথম যে টেস্ট করা হয়েছিল তার নাম টেস্ট, তার সেই পরীক্ষার নাম হলো টিউরিং টেস্ট। অ্যালান টিউরিং এই সায়েন্টিস্টের নাম, তার নাম অনুযায়ী এটার নাম হলো টিউরিং টেস্ট। এই যে পরীক্ষাটা চালিয়েছিল তার নাম হলো অ্যালান টিউরিং, সেই অনুযায়ী সেটা হলো টিউরিং টেস্ট। এটা হলো প্রথম টেস্ট বা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টে প্রমাণ করা হয়েছিল যে মেশিনও মানুষের মতো কাজ করতে পারে। এটা তো এটা কি ধরনের ছিল? এটা হলো দেখো তিনটা আমাদের পার্ট আছে, তিনটা। একটা হলো হিউম্যান, একটা হলো এআই সিস্টেম, আর একটা হলো হিউম্যান ইন্টারোগেটর। তিনটা ইন্টারোগেটর। তো এই যে এই তিনটা কম্পোনেন্ট মনে করো তিনটা রুমে আছে, পাশাপাশি তিনটা রুম। এই হিউম্যান এক রুমে আছে, এআই সিস্টেম আর এক রুমে আছে, আর হিউম্যান ইন্টারোগেটর আর এক রুমে আছে। তাদের মধ্যে কানেক্টিভিটি দেয়া আছে, সবাই সবার সঙ্গে ডাটা আদান প্রদান করতে পারবে সেটা। তো কেউ কাউকে দেখে না, চেনে না, কেউ একটু মনে রাখতে হবে, কেউ কারোর সঙ্গে দেখা নেই, কারোর সঙ্গে চেনেও না যে কে অবস্থায় আছে। তো এই যে হিউম্যান ইন্টারোগেটর আছে, সে এই দুজনকেই কিছু প্রশ্ন করে, এই হিউম্যান এবং এআই সিস্টেম, এরা দুজনেই রিপ্লাই করে। কিন্তু হিউম্যান ইন্টারোগেটর সে আইডেন্টিফাই করতে পারে না কোন অ্যান্সার হিউম্যান দিল, কোন অ্যান্সার আসলে এই মেশিন দিল বা সিস্টেম দিল, সে আইডেন্টিফাই করতে পারে না। এইটাই হলো প্রিন্সিপাল অফ টিউরিং টেস্ট। তার মানে এটাই বোঝা গেল যে আমাদের এখানে যে মেশিনটা ছিল, যে সিস্টেমটা ছিল, সেটা হলো মানুষের মতো কাজ করতে পারছে। এটাই হলো প্রিন্সিপাল অফ টিউরিং টেস্টের প্রিন্সিপাল। তার মানে হিউম্যান ইন্টারোগেটর, যে সেই হিউম্যান ইন্টারোগেটর আসলে সে বুঝতে পারে না যে কে কোন অ্যান্সারটা মানুষ দিয়েছে আর কোন অ্যান্সারটা মেশিন দিয়েছে। এটাই হলো টিউরিং টেস্টের মূল প্রিন্সিপাল এখানে। এরপর আমাদের 2 নম্বর লেকচার ছিল। 2 নম্বর লেকচারে দেখো ফাউন্ডেশন গুলো কি কি আছে। এই ফাউন্ডেশন যেটা বলা হচ্ছে যে আমাদের কোন কোন প্রিন্সিপাল, কোন কোন এরিয়া থেকে যে টার্মগুলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আসছে। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিছু কোয়ারি আছে? স্ক্রিনটা হ্যালো, জি স্যার এখন দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে? একটু আগে স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ও
তার মানে টাইম ডিলে কাজ করছিল, ডিলে হয়েছিল মেবি। তার মানে এখানে আমাদের এখানে যে এরিয়াগুলো আমাদের দেয়া আছে এই এরিয়া টার্মগুলো নিয়েই সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা সবাই জানো এটা, আমরা কম্পিউটার সায়েন্স যে পড়াশোনা করছি, কম্পিউটার সায়েন্স কিন্তু কোনো বেসিক কোর্স না বা কোনো কোর্স না। কম্পিউটার সায়েন্স সাধারণত ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইলেকট্রনিক্স বা এই ধরনের যেসব কোর্সগুলো আছে সেই কোর্সগুলো থেকে সাধারণত বলা যায় অনেকটা হাইব্রিড করে আসছে। তার মানে ওইসব কোর্সের বিভিন্ন টার্ম নিয়ে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা ডিজাইন করা হয়েছে বা এই সাবজেক্টটা ডিজাইন করা হয়েছে। একদম এই সাবজেক্টের একটা আমাদের টপিকস বা কোর্স হলো আমাদের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কোনো কোর্স না বা কোনো বেসিক কোর্স না। এই কোর্সের টার্মগুলো বিভিন্ন ডিসিপ্লিন থেকে, বিভিন্ন এরিয়া থেকে আসলে এখানে এমবেডেড করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। সেই এরিয়াগুলো এরকম দেখো, অ্যানথ্রোপোলজি আছে, বায়োলজি আছে, কম্পিউটার সায়েন্স আছে, ল্যাঙ্গুয়েজ আছে, নিউরোলজি আছে, তারপরে কি আছে, ফিলোসফি আছে, সাইকোলজি আছে, এরকম টার্মগুলো নিয়েই সাধারণত টার্মগুলো। এখানে কোন কোন এরিয়া থেকে কি কি ধরনের আসছে এক কথায় এখানে বলা আছে। যেমন ফিলোসফি থেকে কি আসছে, যেগুলো ফর্মাল রুলস আছে, যেগুলো দিকে আমরা বিভিন্ন ডিসিশন বা সিদ্ধান্তগুলো কনক্লুড করি, সেইগুলো আসছে ফিলোসফি থেকে। ম্যাথমেটিক্স থেকে ওই কি রুলসগুলো ব্যবহার করি সেই রুলসগুলো আসছে। ইকোনমিক্স থেকে আসছে সেই সব ডিসিশনগুলো, যেগুলো ডিসিশনসের জন্য আমরা বেস্ট বেনিফিট পাবো, সেই ধরনের টার্মগুলো আসছে ইকোনমিক্স থেকে। নিউরো সায়েন্স থেকে আসে আমাদের নার্ভাস সিস্টেম বা ব্রেন কিভাবে কাজ করে বা ইনফরমেশন প্রসেস করে, সেগুলো নিউরো সায়েন্স থেকে আসছে। দেখো সাইকোলজি আছে, সাইকোলজি আমরা কিভাবে চিন্তা করি, কাজ করি, সেইগুলো টার্মগুলো আসছে সাইকোলজিতে। কম্পিউটার সায়েন্স থেকে একটা মেশিন কিভাবে কি বলে বিল্ড করা হয়, ডিজাইন করা হয়, সেই টার্ম আসছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে। কন্ট্রোল থিওরি বা সাইবারনেটিক্সগুলো, আমরা যেগুলো আর্টিফ্যাক্টগুলো তৈরি করছি সেগুলো কিভাবে কন্ট্রোল করা হয়, সেগুলো কার সঙ্গে কিভাবে কানেক্টেড থাকে, কানেক্টেড কিভাবে রক্ষা করা হয়, সেগুলো সব কন্ট্রোল থিওরি এবং সাইবারনেটিক্স থেকে আসছে। ল্যাঙ্গুয়েজ থেকে আসছে আমরা যে সব কথা বলি বা যেসব মিডিয়া ব্যবহার করে আমাদের ভাব প্রকাশ করি বা কমিউনিকেট করি, সেইগুলো কিভাবে আসলে এখানে আমরা প্রসেস করব, সেগুলো লিঙ্গুইস্টিকের মধ্যে। তো এইরকম টার্মগুলো নিয়ে সাধারণত আমাদের এআই গুলো তৈরি করা হয়েছে। এখানে হিস্টোরিগুলো আছে, বিভিন্ন হিস্টোরিগুলো আছে। দেখো এখানে হিস্টোরিটা দেখানো হয়েছে সাধারণত 1943 থেকে। 43 থেকে যখন হলো আমাদের কি বলে, আমরা যে এই যে ব্রেনের যে আমাদের যে নিউরনগুলো, বায়োলজিক্যাল নিউরন যেগুলো আছে, সেই বায়োলজিক্যাল নিউরন কিভাবে আমরা কম্পিউটারাইজ করতে পেরেছি বা তার যে টার্মগুলো কিভাবে, তখন থেকে আসলে এআই যাত্রা শুরু মনে হয়। তার মানে আমাদের বায়োলজিক্যাল যে নিউরনগুলো ছিল, সেই নিউরনগুলো কিভাবে আমরা আর্টিফিশিয়াল নিউরনে ট্রান্সফরমেশনটা ঘটিয়েছি, সেখান থেকেই সাধারণত এআই কি করা হয়। এখন বর্তমানে কি আছে, বর্তমানে দেখবে আসলে সবকিছুতেই আমরা এই ইন্টেলিজেন্স টার্মটা ব্যবহার করেছে। তুমি দেখো এই তোমার সামনে যে কম্পিউটারগুলো আছে, এই কম্পিউটারে তুমি নেট ব্যবহার করছো, তোমার কি কখন কি নেট টেট ব্যবহার করছো, সব হিস্ট্রি কিন্তু তোমার সামনে। এটা ইন্টেলিজেন্স দিয়ে ডিজাইন করা হয়েছে বললে তোমার পার্সোনালাইজ ইনফরমেশনও কিন্তু তোমার চোখের সামনে। তুমি হয়তো ভুলে গেছো কিন্তু মেশিন ভুলে নাই। মেশিন ঠিকই বলেছে, তোমার এই যে এক সপ্তাহ তুমি যে সার্চ দিয়েছো তোমার এই রিলেটেড তুমি সার্চ দিয়েছো, এবং তোমার সামনে ওই রিলেটেড টার্মগুলোই তোমার সামনে হাজির হবে তুমি ফার্দার যখন নতুন সার্চ না দিবে। এখন কিন্তু এই ধরনের ইন্টেলিজেন্স গুলো চলে আসছে হিউম্যানের মতো অনেকটা। দেখো হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি তোমরা একটু দেখে নিও, বর্তমানে আমরা কোন অবস্থায় আছি যেটাই বলছিলাম। দেখো বর্তমানে আমরা এই যে কি বলে ডিপ লার্নিং এই অবস্থায় আছে। আমাদের কনসেপ্ট হলো ডিপ লার্নিং, বিগ ডাটা নিয়ে আমরা কাজ করছি, যেটাকে বলা হচ্ছে ডাটা সায়েন্স। আপনাকে বলি বড় টার্মটা সেটা। এখনের জন্য আমরা যেগুলো ওই যে ইন্টারনেটের যে মিডিয়াগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু এখন আমাদের এআই ব্যবহার করছে। গুগল, ওরকম ফেসবুক, IBM, অ্যামাজন, এরা কিন্তু বিভিন্ন ধরনের এই যে সিস্টেম, এই যে
ফিজিক্যাল এবং ভার্চুয়াল দুই ধরনের সিস্টেম কিন্তু এরা ডিজাইন এবং ডেভেলপ করছে। দুই ধরনের সিস্টেম, তারা ফিজিক্যালও হতে পারে, সেটা হলো ভার্চুয়ালি। তার মানে ভার্চুয়ালি সফটওয়্যার ব্যবহার করে আমরা এআই অপারেশনগুলো পারফর্ম করতে পারছি, অথবা ফিজিক্যাল যে কোনো ডিভাইস ব্যবহার করছি। এই যে আমাদের এই যে কোভিড প্যান্ডেমিকের সময়, এটা একটা খুবই এআইয়ের কিন্তু একটা ভালো ইমপ্লিমেন্টেশন হচ্ছে এই মুহূর্তে। তার মানে এখন তো মানুষের কাজের লিমিটেশন চলে আসছে, মানুষ সব জায়গায় কাজ করতে পারছে না। সেই জায়গাটা কিভাবে মেশিনকে দেওয়া যায় বা মেশিনকে দিয়ে ওই কাজটা করা যায়, সেটা কিন্তু এখন খুবই, এই যে এআই এর উপরে এখন খুবই রিসার্চ হচ্ছে। এখন খুবই একটা ভালো পিরিয়ড চলছে এই কোভিড প্যান্ডেমিক এই মুহূর্তে, যে আমাদের এআইটাকে কিভাবে ব্যবহার। তোমরা নেটে সার্চ দিলে দেখবা যে বিভিন্ন এই যে কি বলে মেডিকেল সার্ভিস থেকে শুরু করে তোমার সোশ্যাল সব ধরনের সার্ভিসই কিন্তু মেশিনের মাধ্যমে দেয়া হচ্ছে। হ্যাঁ, এই যে তোমার কি এখন প্যান্ডেমিকে কি তো আমাদের যেটা বড় সমস্যা, যে এটা তো সংক্রমণ ব্যাধি, মানুষ মানুষের কাছে যেতে পারছে না। তার মানে এই জন্য মেশিনকে এই কাজে, মেশিনকে তার মেডিকেল সার্ভিসের জন্য দেয়া হচ্ছে, মেশিনকে তার ডোর টু ডোর খাবার ডেলিভারির জন্য দেয়া হচ্ছে, মেশিনকে তার কি বলে মানুষের এই যে টেম্পারেচার বা চেক আপ করার জন্য ব্যবহার করা হচ্ছে। মানে সব হিসেব করা হচ্ছে এইগুলো। শুধু তাই না, কি বলে মেশিন, আমরা এই যে এখন যে কি বলে আইপি বা সিসি ক্যামেরা, এইগুলো সঙ্গে আমাদের এআই সিস্টেম ইন্টিগ্রেট করা হচ্ছে। মানে দূর থেকে হেঁটে গেলেই তার ছবি তুলেই বুঝতে পারবে তার অবস্থা কি। এরকম এখন বর্তমানে এআই নিয়ে অনেক গবেষণা চলছে। বর্তমানে দেখো আমরা কোন কোন এত অটোনমাস প্ল্যানিং শিডিউলিং এর ক্ষেত্রে, গেম প্লেয়িং এর ক্ষেত্রে, অটোনমাস কন্ট্রোলের জন্য, ডায়াগনোসিসের জন্য, লজিস্টিক প্ল্যানিং, রোবোটিক্স, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এই ধরনের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। এই টার্মগুলো তোমাদের একটু জেনে রাখা উচিত। যে আমরা তো প্রথমে দেখলাম যে কোন এরিয়া থেকে এআই আসলে টার্মিনোলজিগুলো বা টার্মগুলো আসছে, আর এখন বর্তমানে আমরা দেখবো যে সাবফিল্ডস অফ এআই। এআই কে ভাগলে ভবিষ্যতে আরো বিভিন্ন এরিয়া বের হবে। এআই তখন এই এরিয়ার জন্য কোর এরিয়া হবে। তার মানে ইন ফিউচার কগনিটিভ কম্পিউটিং, কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তার মানে এইগুলো হলো এর সাবফিল্ড। এগুলো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবফিল্ড, বা এইগুলো সবগুলো মিলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা তাও বলতে পারি। এক কথায় এগুলো সব বর্ণনা দেওয়া আছে যে কোনগুলো নিলে আমরা মেশিন লার্নিং বলবো, কোনটা নিউরাল নেটওয়ার্ক বলবো, কোনটা ডিপ লার্নিং, কোনটা কগনিটিভ কম্পিউটিং আমরা বলবো, কোনটা কম্পিউটার ভিশন বলবো, কোনটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলবো। টার্মগুলো এগুলো সাধারণত নির্ভর করবে কি ধরনের অপারেশন পারফর্ম করা হবে আর কি ধরনের ইনফরমেশন বা এনভায়রনমেন্ট থেকে ডাটা ব্যবহার করবে, এটা হলো গুরুত্বপূর্ণ। তার উপর ভিত্তি করে সাধারণত এই সাবফিল্ডগুলো ডিফাইন করা হয়েছে। আমি যদি এই যে ভাষা, কথা, এই ল্যাঙ্গুয়েজ, স্পিচ, এইগুলো নিয়ে কথা বলি তো এক ধরনের হবে। আমি যদি কোনো ইমেজ ধরনের ডাটা নিই আরেক ধরনের হবে। আমি যদি হিউম্যানের ব্রেনের ইনফরমেশন প্রসেসিং নিয়ে এক ধরনের সাবফিল্ড হবে। এগুলো সাধারণত কি ধরনের অপারেশন পারফর্ম করছে এবং তার জন্য কি ধরনের ডাটা সে প্রসেস করছে তার উপর ভিত্তি করে সাবফিল্ডগুলো এখানে ডিফাইন করা আছে। এই ছিল আমাদের 2 নম্বর লেকচার। লাস্ট আমাদের 3 নম্বরটা একটু ওভারভিউ দিয়ে আমরা শেষ করব। স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তো প্রথমেই আমাদের আছে যে এআই, আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে যে কম্পোনেন্ট অফ এআই সিস্টেম।
দেখো কম্পোনেন্ট গুলো কি কি আমাদের বাম পাশে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে আছে ট্রেডিশনাল এআই এজেন্টের। তো আমাদের এখানে দেখো একটা ওভারঅল একটা ব্লক ডায়াগ্রাম এখানে দেয়া আছে যে আমাদের এআই এখানে বাম পাশে দেখো একটা ব্লক ডায়াগ্রাম, যেটা হলো মাঝে একটা এজেন্ট আছে। এই এজেন্টগুলো আমাদের মানে এআই এজেন্ট মানে এখানে এআই এজেন্ট যে আসলে অপারেশনের মধ্যে আমাদের অপারেশনগুলো পারফর্ম করতে পারবে। তো এজেন্টের আমি একটা ওভারঅল বর্ণনা দিয়ে দিই। এই এজেন্টের কাজ হলো এই যে এনভায়রনমেন্ট বা বাম পাশে ডান পাশে যে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছ, এই এনভায়রনমেন্ট থেকে সে হলো ডাটা কি করবে, ডাটাগুলো করবে, সেটাকে বলা হলো পারসিভ করা বলে, পারসেপশন। আমরা কি ডাটা যেটাকে বলি ডাটা অ্যাকুইজিশন, যেটাকে বলি আমরা, সেটা হলো পারসেপশন। তার জন্য আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করি। এখানে একটা ক্যামেরার মতো ডিভাইস দেয়া আছে, মানে যেটা দিয়ে আমরা ইনফরমেশনটাকে ডাটাগুলো ক্যাপচার করি। সেই ডাটাগুলো আমরা কি করি, প্রসেস করে রিজনিং করা যেটাকে বলা হয়। এটা হলো প্রসেস মিন্স আমাদের প্রসেস, এবং তার দিয়ে হলো ডিসিশন মেক করা পর্যন্ত, মানে সার্চ করে আমরা যে আমাদের নলেজ বেস থাকবে তার সঙ্গে আমরা ম্যাচ করে আমাদের বেস্ট ওয়ান খুঁজে বের করব, সেটা হলো রিজনিং বলা হচ্ছে। সেই রিজনিং যদি আমরা কমপ্লিট করি তারপরে আমরা কি করব, অ্যাকশন পারফর্ম করব আবার এনভায়রনমেন্টের উপরে। এটা হলো ওভারঅল একটা প্রিন্সিপাল। এটা এআই সিস্টেম কিভাবে এনভায়রনমেন্ট থেকে ডাটা পারসিভ করবে, সেই ডাটা নিয়ে আমাদের প্রসেস করা বলে, ডিসিশন মেক করা বলে, সেটাকে বলা হচ্ছে এখানে রিজনিং করার পরে বোঝা যাবে যে বেস্ট ওয়ান কি পারফর্ম করতে হবে। বেস্ট ওয়ান আমরা কি পারফর্ম করতে পারবো, বেস্ট ওয়ানটা। তো সেই বেস্ট ওয়ান আমরা বলতে পারবো যে বেস্ট ওয়ানটা আমরা তখন পারফর্ম করে বেস্ট যখন সিলেক্ট হয়ে যাবে তখন সেটা আবার আমরা এনভায়রনমেন্টের উপর সেই অপারেশনটা পারফর্ম করবো। এটা হলো খুবই সিম্পল প্রিন্সিপাল হাউ টু ওয়ার্ক দ্য এআই সিস্টেম কীভাবে কাজ করে। তো এর জন্য আমাদের বিভিন্ন কম্পোনেন্টগুলো আমাদের কাজ করে। যেমন আমরা এখানে হিউম্যানগুলোকে আমরা কি বলি, হিউম্যান যদি এরকম একটা এজেন্ট মনে করি, হিউম্যানকে একটা এজেন্ট মনে করি, তাহলে হিউম্যানের এই যে সেন্সর আছে আই, ইয়ার্স, এইগুলোকে হলো আমাদের সেন্সর, এইগুলোকে আমরা বলি তাদের সেন্সর। আর অ্যাকচুয়েটার মানে যেগুলো দিয়ে অপারেশন পারফর্ম করে, সেগুলো হ্যান্ডস, লেগ, মাউথ, যেগুলো দিয়ে। তার মানে ইনপুট থেকে ইনপুট নিবে কি আমরা চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো, এগুলো হলো আমাদের ইনপুট হিসেবে ডাটাগুলো। তারপরে আছে আমরা যদি রোবট মনে করি যে একটা এজেন্ট, তাহলে তার সেন্সর হলো ক্যামেরা হবে, সোনার হবে, লেজার হবে, লাডার হবে, লিডার হবে, তারপর বাম্প হবে, আর অ্যাকচুয়েটার যেগুলো দিয়ে কাজ করবে সেগুলো গ্রিপার, ম্যানিপুলেটর, মোটর। তো এই কাজগুলো যে আমরা কম্পোনেন্টগুলো সাধারণত এইগুলো যে কাজ যে আমরা এনভায়রনমেন্ট থেকে ডাটাগুলো পারসিভ করলাম, তারপরে আমরা রিজনিং করব, তারপরে আমরা এনভায়রনমেন্টের উপর আবার অপারেশন পারফর্ম করব। তো এই ওভারঅল কাজের জন্য আমাদের এখানে হলো তিনটা আমাদের প্রিন্সিপাল আছে, তিনটা কাজের জন্য, তারপরে এই কাজগুলো সম্পাদন করার জন্য। তারপর প্রথম হলো রিপ্রেজেন্টেশন, তারপরে হলো লার্নিং, তারপরে হলো রিজনিং। আমরা যে এই যে এনভায়রনমেন্ট থেকে ইনফরমেশনগুলো পারসিভ করলাম, কালেকশন করছি, সেইটাকে আমাদের প্রথম করতে হবে রিপ্রেজেন্টেশন। তার মানে ডাটাগুলো আমরা রিপ্রেজেন্টেশন করবো। এইখানে নাম সেটাকে বলা হয় নলেজ রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হয় তারপরে নলেজ রিপ্রেজেন্টেশন। এই নলেজ রিপ্রেজেন্ট করার পরে সেটাকে আমরা লার্নিং করাবো।
আমরা শিখাবো যে কি ধরনের ইনপুট পেলে সে কি ধরনের আউটপুট দেবে, কি ধরনের ডাটা, কি ধরনের পরিবেশ হলে সে কি ধরনের অপারেশন পারফর্ম করবে, সেটা আমাদের লার্নিং করাতে হবে, বা এটাকে বলা হয় ট্রেনিং অফ দ্য মডেল। ট্রেনিং অফ দ্য মডেল, মডেলকে আমরা ট্রেনিং করাবো, সেটাকে বলা হচ্ছে লার্নিং। তারপরে রিজনিং। এরপরে যখন আননোন কোনো সিচুয়েশন আসবে, আননোন কোনো ডাটা আসবে, এই ডাটা অনুযায়ী যাতে প্রপার সে প্রেডিক্ট করতে পারবে, প্রপার অপারেশন পারফর্ম করতে পারে, সেটাকে বলা হচ্ছে রিজনিং। সেটা হলো আমাদের ফাইনাল। তার মানে আমরা ডাটাগুলো নিব, সেই ডাটাগুলো নিয়ে আমাদের সিস্টেমটাকে ট্রেনিং করাবো, ট্রেনিং করে মেশিন ঠিক হয়ে যাবে। আমাদের তখন বলতে পারবো আমাদের মেশিন ঠিক, আমাদের মডেল ঠিক। তখন মডেল এই মেশিন আননোন ডাটা দিবে, আননোন ডাটা নিয়ে সে যে প্রিভিয়াস যে ট্রেন করা হয়েছিল তার সঙ্গে ম্যাচ করাবে, ম্যাচ করে আমাদের প্রপার আউটপুট সে প্রোভাইড করবে, সেটাকে বলা হচ্ছে রিজনিং করা। এটা সেই জন্য দেখো যে আমাদের প্রিপারেশন, প্রথম উপরাংশ প্রিপারেশন, তারপরে হলো রিজনিং, আর এই দুইটার সঙ্গে কম্বিনেশন হলো লার্নিং। এখানে দেখো এই কাজটা একটু একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। এটা হলো একটা এক্সাম্পল যে আমাদের এআই অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করছে, বা এআই এর পুরো টেকনিকটা কিভাবে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। নট এটা হলো জেনারেল কোনো না, এটা একটা এক্সাম্পল। দেখো এক্সাম্পল যে আমরা যেটা বললাম, প্রথমে রিপ্রেজেন্টেশন, তারপরে লার্নিং, তারপর হলো আমাদের রিজনিং। তো আমাদের রিপ্রেজেন্টেশন, অবভিয়াসলি রিপ্রেজেন্টেশন ডাটা রেকর্ড। দেখো এই ডাটাগুলো আমাদের কি করতে হবে, ডাটা এক্সট্রাক্ট করতে হবে, তারপরে ডাটা এক্সট্রাক্ট করে ডাটা ট্রান্সলেটর ব্যবহার করতে হবে। প্রথম অংশ এটা আমাদের ডাটাগুলো, এখান থেকে আমাদের এই পর্যন্ত। তার মানে এখানে আমাদের প্রথম আসলো আমাদের ডাটা রেকর্ড, সেই ডাটাগুলো আমরা রিপ্রেজেন্ট করব। তারপরে এটাকে আমাদের এখানে হলো আমরা ট্রেনিং করাবো। এই ট্রেনিং এর জন্য আমাদের বলা হয় আমাদের অ্যালগরিদম ব্যবহার করতে হবে, ট্রেনিং বা লার্নিং অ্যালগরিদম যেটাকে বলা হয়, বা এআই অ্যালগরিদম। আমরা যখন পরে পড়বো তখন সেটাকে বলবো লার্নিং অ্যালগরিদম। এই হলো প্রথম পেজ। এই পুরো অংশটাই হলো আমাদের, এইটুকুর জন্য আমাদের ট্রেনিং কাজ করবে। এরপর যখন নতুন ডাটা আমাদের আসবে, ওই মডেল, আমাদের এই মডেল ট্রেনিং করে আমরা মডেলটা কমপ্লিট করে ফেলেছি ডিজাইন। এরপর যখন নতুন ডাটা আসবে তখন এই ট্রেন্ড মডেলে এই ডাটা পাঠানো হবে। তারপরে ট্রেন ডাটা পাঠানোর পরে তখন এই মডেল, যেহেতু ট্রেন মডেল তো আগেই পূর্ব অভিজ্ঞতা আছে, সে তখন একটা আমাদের আউটপুট প্রোভাইড করবে, যেটা হলো প্রেডিকশন মডেল এখানে বলা হচ্ছে। তারপরে এইভাবে হলো এআই মেশিনটা বা এআই সিস্টেমটা কাজ করে। আমাদের ডাটা নিতে হবে, সেই ডাটা আমরা রিপ্রেজেন্ট করব, তারপর সেই ডাটা দিয়ে আমাদের মডেলটা ট্রেন করাতে হবে। এটাকে বলা হয় ট্রেনিং প্রসেস এইটার সঙ্গে। এরপরে নতুন ডাটা আসবে, নতুন ডাটা সেই ট্রেন মডেল দ্বারা আমরা এটাকে করাবো, এটাকে বলা হয় আমাদের টেস্টিং করা বলা হয়। এটা টেস্টিং করাবো, টেস্টিং করার পরে সে আউটপুট আমাদের প্রোভাইড করবে। এটা তাহলে আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা হলো ট্রেন করা আর একটা হলো টেস্টিং করা। এটা হলো টেস্ট করা। কার জন্য সমস্যা ছিল ফান্ডামেন্টাল টেকনিক্স অফ এআই। আমরা যত ধরনের কাজ করি না কেন, আমরা সাধারণত দুই ধরনের কাজ করি। যত লার্নিং করাই, ট্রেনিং করাই, টেস্ট করাই, সবগুলো দুই ধরনের। একটা হলো আমাদের সার্চ আর একটা হলো নলেজ রিপ্রেজেন্টেশন। প্রথম কাজটা করা হয় নলেজ রিপ্রেজেন্টেশন। তার মানে আমরা এনভায়রনমেন্ট থেকে যে ডাটা পাবো সেই ডাটাগুলো ট্রান্সফর্ম করে একটা ফরম্যাটে রাখবো, যখন সেটা হলো নলেজ হবে। সেই নলেজ দিয়ে আমরা মেশিনটাকে ট্রেনিং করব বা লার্নিং করব। এরপর যখন নতুন আমাদের ডাটা আসবে তখন আমাদের এই নলেজ বেজে সার্চিং অপারেশন করব।
সার্চিং করে আমাদের তখন সার্চিং যেটা বেস্ট ম্যাচ হবে তখন সেই আউটপুটই আমাদের আউটপুটে প্রোভাইড করবে। এই দুইটা অপারেশনই হলো আমাদের মেনলি ফান্ডামেন্টাল টেকনিক্স অফ এআই, এবং এই সাধারণত এই দুইটা টেকনিক্স এবং এর দুইটার অ্যাপ্লিকেশন নিয়েই সাধারণত আমাদের এতগুলো যত ধরনের কাজ আছে, রিপ্রেজেন্টেশন, লার্নিং, তারপরে হলো আমাদের টেস্টিং বা রিজনিং, এই কাজগুলো সম্পাদন করা হয় এই অপারেশন, এই সার্চ আর নলেজ রিপ্রেজেন্টেশন দিয়ে। এরপরে আমাদের যেটা আছে টাইপস অফ এআই। এআই আমরা এখানে একটা ক্লাসিফিকেশন ছিল, সেটা আমরা দেখলে হবে। এই তো ক্লাসিফিকেশনটা, এটা দেখলে আমরা একটা ওভারঅল একটা ধারণা দেব। সাধারণত দুই ধরনের টাইপ আছে, টাইপ 1 বলা হয় একটা, টাইপ 2 বলা হয় একটা। টাইপ 1টা কি করবে, বেজ অন অ্যাবিলিটি অর ক্যাপাবিলিটি, আর টাইপ 2টা নির্ভর করে ফাংশনালিটি। এটার মধ্যে আমাদের কি আছে, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স আর সুপার ইন্টেলিজেন্স। আর টাইপ 2 এর মধ্যে আছে ইন্টারঅ্যাক্টিভ মেশিন, লিমিটেড মেমোরি মেশিন, থিওরি অফ মাইন্ড মেশিন আর সেলফ অ্যাওয়ারনেস মেশিন। অ্যাক্টিভিটির উপর, আর একটা হলো অ্যাবিলিটির উপর ভিত্তি করে। আমরা যে এআই পড়ি সেগুলো সব এই যে অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটির মধ্যে। এটা জেনারেল, এটা এই ক্লাসিফিকেশনটাকে জেনারেল ক্লাসিফিকেশনও বলা হয়। এই ক্লাসিফিকেশনটাকে জেনারেল ক্লাসিফিকেশনও বলা হয়। আর এই 2 নম্বর ক্লাসিফিকেশন, এটা হলো টাস্ক নির্ভরশীল, কি ধরনের অপারেশন বা কি ধরনের টাস্ক সে সম্পাদন করবে তার উপর নির্ভর করে সাধারণত 2 নম্বর ক্লাসিফিকেশনটা থাকবে। তো এখানে আমি শুধু এক কথায় এগুলো বলবো যে ন্যারো কি, আমরা বর্তমানে যে ডেডিকেটেড স্পেশাল টাস্কগুলো করছি, কোনো একটা আমাদের প্রবলেম, সেই প্রবলেমের জন্য একটা সিস্টেম ডিজাইন করছি, সেগুলো হলো ন্যারো ইন্টেলিজেন্স বা এটা উইক ইন্টেলিজেন্স। আমরা কিন্তু এই ধাপেই এখন আছি। এখানে কিছু যেমন এক্সাম্পল দেওয়া আছে, ই কমার্স সাইট, সেলফ ড্রাইভিং কার, স্পিচ রিকগনিশন, ইমেজ রিকগনিশন, তারপরে ভয়েস, এগুলো হলো স্পেসিফিক বা ডেডিকেটেড যেসব টাস্ক আছে সেই জন্য। জেনারেল ইন্টেলিজেন্স বা জেনারেল এআইটা কি হবে, যদি একদম মানুষের মতো কাজ করতে পারে সেটাকে বলা হয় জেনারেল ইন্টেলিজেন্স, একদম মানুষ আমরা যেভাবে কাজ করছি। কিন্তু এই ধরনের সিস্টেম এখনো তৈরি হয়নি, একটা সম্পূর্ণ মানুষের মতো কাজ করবে এই ধরনের সিস্টেম এখনো তৈরি হয়নি, যেটাকে বলা হয় জেনারেল এআই। আমরা এটা নিয়ে গবেষণা চলছে। আর লাস্ট হলো সুপার এআই, এটা হলো ফিউচার অফ এআই। এটা কি করবে, মানুষের ছাড়াও মানুষের চেয়েও বেটার যদি কাজ করতে পারে সেটাকে বলা হচ্ছে সুপার ইন্টেলিজেন্স বা সুপার এআই, সুপার আর্টিফিশিয়াল, যেটা কাজ করবে সেটা হলো মানুষের চেয়েও ভালো কিছু। তো এই ধরনের আমাদের ফিজিক্যালি এখনো ইম্পসিবল, আমরা এই ধরনের বিষয়গুলো এখন চিন্তা করতে পারি, কিন্তু আসলে ফিজিক্যালি কিভাবে এটা আসলে আমরা কেউ জানি না, গবেষকরা জানেন না, এটা হলো ইম্পসিবল। আমরা এখন এই ন্যারো ইন্টেলিজেন্স এই অবস্থানে আছি, আমরা এখনো জেনারেলেও যাইনি। এই জেনারেল নিয়ে আমরা এখন কাজ করতেছি, এই অবস্থায় আমরা একটু গবেষণা করতেছি এই স্টেজে, আর এটা আমরা এখন চিন্তা ভাবনা করছি। এটা হলো ফিউচার অফ দ্য ইন্টেলিজেন্স, এটা হলো ইন্টেলিজেন্স, এটা হলো ইন্টেলিজেন্স মোর দ্যান এ হিউম্যান, হিউম্যানের চেয়ে আরো বেশি কিছু কাজ করতে পারে। এরপর রিঅ্যাক্টিভ মেশিন। রিঅ্যাক্টিভ মেশিন নাম শুনেই বুঝতে পারছো যে এটা হলো রিঅ্যাক্টিভ, সামনে কোনো প্রবলেম আসবে সলিউশন করবে, ইনপুট পেলে আউটপুট দিবে, সেটা হলো রিঅ্যাক্টিভ। এর জন্য কোনো মেমোরি বা কিছু নাই, কোনো ডাটা সে স্টোরও করতে পারবে না, জাস্ট ইনপুট দেবে, আউটপুট প্রোভাইড করবে। লিমিটেড মেমোরি, এটা ওই কাজই করতে পারবে, প্লাস এর সঙ্গে কিছু আসলে একটু মেমোরি অ্যাড হবে, যেটা শর্ট পিরিয়ড অফ টাইমে তার ইন্টারাকশনগুলো সে স্টোর করে রাখতে পারবে, ইন্টারাকশনগুলো স্টোর করে রাখতে পারবে। লাস্ট ওয়ান হলো থিওরি অফ মাইন্ড। এটা কি, ওই কাজগুলো তার সঙ্গে প্লাস হিউম্যানের যে ইমোশনগুলো, পিপুলগুলো, বিলিফগুলো, সোশিয়াল বিহেভিয়ারটা কেমন, এগুলো যদি আমরা ওর সঙ্গে ইমপ্লিমেন্ট করতে পারি সেগুলো হলো থিওরি অফ মাইন্ড। তার মানে কি, দেখো যে আমাদের ইনপুট দিল, আউটপুট প্রোভাইড করলো, তার সঙ্গে মেমোরি অ্যাড হলো, কিছু পাস্ট ইনফরমেশনগুলো স্টোর করে রাখতে পারবে, তার সঙ্গে যদি হিউম্যানের বিহেভিয়ারটাও আমরা যদি অ্যাড করতে পারি তখন সেটাকে বলা হয় থিওরি অফ মাইন্ড, এআই।
তারপরে হিউম্যানের ইমোশনটা, হিউম্যানের বিহেভিয়ারটা কেমন, সোশিয়াল অ্যাক্টিভিটিগুলো কী, তার বিলিফসগুলো কী হবে, এগুলো যখন নিয়ে কাজ করতে হবে। তোমার আছে আমাদের সেলফ অ্যাওয়ারনেস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখন এইগুলো খুবই কাজে লাগছে। তার মানে কি যে মেশিনটা নিজে নিজেই যখন আসলে সিদ্ধান্ত নিতে পারবে। আমরা যেমন কি কোনো একটা পরিবেশে গেলে সেই পরিবেশে আমার কি করা উচিত কি করা উচিত না আমরা জানি, কনসাসনেস যেটাকে বলে আমাদের, আমরা সেলফ অ্যাওয়ারনেস, এই পরিবেশে এটা করলে ভালো। এখন মনে করো যে তুমি এখন ক্লাস করছো, ক্লাসে এখন কথা বলছো তোমরা, তো তোমাদের সেলফ অ্যাওয়ারনেসের প্রবলেম মনে করতে হবে। তো তোমরা বুঝতে পারছো না ক্লাস চলছে, এখন কথা বলা যাবে না। তো মেশিন যদি এইভাবে আমরা ডিজাইন করতে পারি সেলফ অ্যাওয়ারনেস, তার মানে এখানে সে কনসাসনেস কাজ করবে, এইগুলো থাকবে। তো এইগুলো নিয়ে আমাদের গবেষণা চলছে, খুবই ইন্টারেস্টিং। এবং ধারণা করছে এখনো ওই ধরনের আসলে অত বড় লেভেলে যায়নি। এটা বলা হচ্ছে আমাদের সুপার ইন্টেলিজেন্স যখন আমরা এগিয়ে যাব, কাজে এগিয়ে যাব, ডেভেলপ করতে দেবো, তখন এই সেলফ অ্যাওয়ারনেস এআই আমরা একটা ভালো একটা কাজ হবে। এখানে দৈনন্দিন আমরা কি কি কাজে আমরা এআই ব্যবহার করছি তা দিয়ে আছে, এগুলো নিয়ে আমরা আর আলোচনা করব না। তো এই ছিল মোটামুটি আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। যদি কারোর কোনো প্রবলেম থাকে হয় আমাদের একটু বলতে পারো, আমরা একটু আলোচনা করবো এটা নিয়ে। কারো কোনো কোয়েরি আছে আমরা একটু আলোচনা করতে পারি। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কারোর কোনো প্রবলেম আছে? নো স্যার। প্রথম তিনটা ক্লাসে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 যদি কোনো কারোর কোনো কোয়ারি এখনো ডিফিকাল্টি থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি যদি নোট করা থাকে তোমাদের। না হলে মোটামুটি আজকে আমরা আমাদের ক্লাস আজকে শেষ করব। আশা করবো কারো কোনো প্রবলেম নাই। জি স্যার। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলো। স্যার 26 তারিখ 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তো পূজা, এর মাঝে। কবে থেকে? 22 তারিখ মানে পরশুদিন থেকে? জি স্যার, 26 তারিখ পর্যন্ত আর কি। ও তাহলে কালকে আজকে হলো 20 তারিখ তাই তো? জি স্যার। তাহলে আমরা কালকে ক্লাস এটা কমপ্লিট করে তারপরে আমরা 3-4 দিন পরে আবার শুরু করব। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। স্যার আমি আপনার পারমিশন ছাড়া রেকর্ড করা শুরু করে দিয়েছিলাম স্যার, কোনো প্রবলেম হবে না তো? না, সমস্যা নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। ওকে।